নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসন্ন সংসদের যে অধিবেশন, সেই অধিবেশন 2019 বা 2014 যে প্রথম অধিবেশন তার থেকে অনেকটাই আলাদা, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাসনাদে আসতে পারেননি, আর তাই শরিক নির্ভর মোদী সরকারকে কোণঠাসা করার জন্য ইতিমধ্যেই বিরোধীরা কোমর বেঁধে নেমেছেন। শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে নেট সংসদের ভিতরে এবং বাইরে যে আলোড়ন তুলতে চলেছেন বিরোধীরা, এটা সবারই জানার। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে চিঠিতে তিনি দাবি করছেন যে গত ডিসেম্বরে সংসদে যে 3টি ফৌজদারি আইন পাশ হয়ে যায় যা আইপিসিকে রিপ্লেস করবে, সেই 3টি আইনকে নতুন করে স্ক্রুটিনির জন্য আনা হোক এবং যতদিন অবধি তা না হয় ততদিন তার কার্যকর, যেটা 1 জুলাই থেকে যা লাগু হওয়ার কথা, তার উপর স্থগিতাদেশ দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে গণতন্ত্রের কালো সময়ে কোট আনকোট 146 জন সাংসদ তাদের সাসপেন্ড করে গাজোয়ারি করে এই 3টে বিল আইনে পরিণত করা হয়েছে, তাই এর মান্যতা নেই। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। যে প্রশ্নগুলো উঠছে এই 3 ফৌজদারি আইন নিয়ে, দণ্ড সংহিতা আইনে বিচার ব্যবস্থায় গতি কি বাড়বে? উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির? দ্রুত সুবিচার পাবেন আমজনতা? নতুন আইন কার্যকর করার জন্য দেশ তৈরি তো, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন 3 ফৌজদারি আইন কি স্থগিত রাখা উচিত? এই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। শুরুতেই দেখে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে ঠিক কি মর্মে এই দাবি করেছেন। হাতে আর মাত্র কয়েকদিন, মাস পয়লা থেকেই নতুন 3টি ফৌজদারি আইন কার্যকর হওয়ার কথা, যা একবার চালু হলে দেশের আইন কানুনের খোল নলচে বদলে যাবে। তার ঠিক আগে 3 আইনে স্থগিতাদেশ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই 3 আইন পুনর্বিবেচনার দাবি জানান মমতা। চিঠিতে তিনি লিখেছেন, গত বছর 20 ডিসেম্বর আপনার বিদায়ী সরকার সংসদে একতরফাভাবে কোনো আলোচনা ছাড়াই 3টি বিল পাশ করিয়ে নেয়। সেদিন 2 কক্ষের 146 জন সদস্যকে বহিষ্কার করে সংসদ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। বিলগুলি এমন স্বৈরাচারী পদ্ধতিতে পাশ করানো হয়েছিল যা গণতন্ত্রের কালো দিন। নৈতিকতা এবং বাস্তবতার ভিত্তিতে আইন 3টি পুনর্বিবেচনার দাবি জানান মমতা। সেই সঙ্গে আইন ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্তা ব্যক্তিদের পর্যাপ্ত প্রশিক্ষণ হয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, নৈতিকতার দিক থেকে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত সাংসদদের এই আইনগুলি নিয়ে বিতর্কের সুযোগ দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইনগুলি তড়িঘড়ি করে অর্ধেক সাংসদকে বলপূর্বক বার করে দিয়ে পার্লামেন্টকে কোনোভাবে এইগুলো সব করেছে। ফলে এগুলো যাতে তাড়াহুড়ো করে এইভাবে না কার্যকর করা হয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। দেশের বিচার ব্যবস্থার উপর থেকে ঔপনিবেশিক ছায়া সরাতে নতুন ফৌজদারি আইন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে মোদী সরকার। গত ডিসেম্বরে প্রায় বিরোধী শূন্য সংসদে 2 কক্ষে কোনো আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাশ করানো হয় বিল 3টি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের পর বিলগুলি আইনে পরিণত হয়। 1 জুলাই ফৌজদারি আইন 3টি কার্যকর হওয়ার কথা, যার ফলে 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোড বদলে হবে ভারতীয় ন্যায় সংহিতা। 1882 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বদলে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই নতুন ন্যায়সঙ্গতা সংহিতা পাশ করবার আগে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা চালিয়েছে।
সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মতামত চাওয়া হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে যারা বিভিন্ন রিটেড পুলিশ পার্সোনেল আছেন, যারা বিভিন্ন সময়ে সরকারের বড় মাপের আমলা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, বিভিন্ন সেনার যারা কর্মাধ্যক্ষ ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে, যারা অবসরপ্রাপ্ত, তাদের পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কেন্দ্রের টানা তৃতীয়বার ক্ষমতা এলেও লোকসভা ভোটে আসন কমেছে বিজেপির। নরেন্দ্র মোদীর সরকার এখন শরিক নির্ভর। উল্টো দিকে জাতীয় স্তরে শক্তি বাড়িয়েছে ইন্ডিয়া শিবির। বিরোধী পরিসরে আলাদা করে গুরুত্ব বেড়েছে তৃণমূলেরও। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নেট ও নিট বিদ্ধ মোদী সরকারকে চাপে রাখতে সংসদের আসন্ন অধিবেশনে 3টি ফৌজদারি আইনকেও অস্ত্র করতে চাইছেন মমতা। বৃহস্পতিবার নবান্নে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে মমতার বৈঠককে সেই কৌশলেরই অঙ্গ হিসেবে দেখছেন রাজনীতির কারবারিরা। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পি চিদম্বরমের বৈঠক, সেটাকে আমল দিতে নারাজ শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন তিনি, শোনাবো। পি চিদম্বরম এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক। পি চিদম্বরমের বক্তব্য কংগ্রেস দল মানে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তিনি একজন অত্যন্ত প্রতিষ্ঠিত উকিল, কিন্তু তিনিও এখন বেলে আছেন। সমস্ত যারা শিবভক্ত আছেন তারা এখন এক জায়গায় আসছেন, কারণ বেল, সব বেল। তিনি বেলে আছেন, যারা যারা বেলে আছেন এক জায়গায় আসবার চেষ্টা করছেন। বেলেরই বাজার এখন। আমাদের সঙ্গে যারা আলোচনায় উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে কৃষাণুর কাছেই আসি। কৃষাণু, এটা ঠিকই যে লোকসভা নির্বাচনে যে ফলাফল সেই অনুযায়ী লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী প্রবেশ করছেন না, শরিক নির্ভর মোদী সরকার, যে মোদী 3.0 শরিক নির্ভর সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার জন্য বিগত অধিবেশনে পাশ হওয়া যে বিল পাশ হয়ে আইন হয়ে গেছে, সেই আইন সেটাকে নতুন করে স্ক্রুটিনি করতে হবে, এর কোনো প্রভিশন রয়েছে নাকি এটা শুধুমাত্রই রাজনৈতিকভাবে চাপ বাড়ানোর একটা কৌশল? আচ্ছা, নিশ্চয়ই যে আইনসভাতে পাশ হয় সেই আইনটা স্ক্রুটিনি করার বা ফেরত নেওয়ার অধিকারও আইনসভার থাকে। এখানে শ্রমিকবাবু অনেকগুলো কথা বললেন যে মানে বিস্তর আলাপচারিতা হয়েছে নাকি এই যে যারা স্টেক হোল্ডার তাদের সাথে। এরা কৃষি বিল পাশ করার সময় কৃষকদের সাথে কথা বলেনি, ডিমনিটাইজেশন করার সময় এরা তাদের নিজেদের অর্থমন্ত্রীর সাথে কথা বলেনি। এখন পি চিদম্বরমকে শ্রমিকবাবুর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, উনি একাধিকবারের ফিন্যান্স এবং কমার্স মিনিস্টার, তো তার তো একটা অভিজ্ঞতার তো দাম আছে। উনাকে নাকি কেউ মানে না, এই যে কাউকে মূল্য দেব না এই মানসিকতাই তো বিজেপি। তারপরে বলছে নাকি সকলের সাথে বিস্তর কথা হয়েছে। এইদিকে 150 জনে প্রায় 141-42 জন সাংসদকে তারা বিতাড়িত করেছে সংসদ ভবন থেকে। তারপরে এইসব গায়ের জোরে বিল পাশ করেছে, একটাও আলোচনা হয়েছে সংসদে। যারা প্রথম স্টেক হোল্ডার, যে যারা পার্লামেন্টেরিয়ান, তাদের সাথেই কথা বলেনি। এ নাকি বিস্তর নাকি আলাপচারিতা হয়েছে, এই মিথ্যাচারগুলো হয়েছে। এখন যেহেতু তারা নিজেদের মেজরিটি নেই, তাই জন্য এই কথাগুলো তো উঠবেই। গায়ের জোরে 10 বছর সরকার চালিয়েছেন। কংগ্রেসের 77 সালে এমার্জেন্সি যেরকম একটা কালো অধ্যায়, তার জন্য কংগ্রেসকে এখনো সম্ভবত জবাবদিহি করতে হয়। তো বিজেপিকে তো বারংবার এই 10 বছরের কালো অধ্যায় ফিরে আসবে। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে এই 3টে বিল পাশ করা হয়েছে গণতন্ত্রের কালো অধ্যায়ে, এবং 146 জন সাংসদ তাদের সাসপেন্ড করে এই বিল পাশ করিয়ে নেওয়া হয়েছিল। তাই এই আইন সেটাকে স্ক্রুটিনি করা হোক এবং ততদিন পর্যন্ত স্থগিত থাকুক এর লাগু হওয়া। না, এটা অনেকটা নেই কাজ তো খইবাজ, মানে এখন আর কিছু বলার জায়গা নেই এই মুহূর্তে, তাই অন্য কিছু না বলে এইগুলো বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা ধরে নিলাম অনেককে সংসদ থেকে বাইরে বার করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে এই বিলটা পাস হয়েছিল, তারপরেও সংসদ বসেছিল। এই বিলটা তো আজকে কালকে গতকাল পরশু হয়েছে সেরকম নয়, এই বিলটা তো পাস হয়ে গেছে, সেটাও তো বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই কত মাসে, ধরুন 5-6 মাসের বেশি হবে, ডিসেম্বরে এই বিলটা পাস হয়ে গিয়েছে। তো ডিসেম্বর থেকে আজকে আবার ডিসেম্বর আসতে চললো, হঠাৎ ওনার কেন মনে হলো যে আজকে ভোর রাত্রে উনি কোনো স্বপ্ন দেখেছেন? উনি কোথায় কোথায় আলোচনা করেছেন সেটা অবশ্য আমরা জানি না, কার কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে জানেন
জানেন ওই বিলগুলোর মধ্যে কি আছে? উনি বলছেন কালো দিন, এই কালো দিন, এই কালো অধ্যায়, এগুলো কোনোদিন এর আগে বলেননি। আজকে হঠাৎ ডিসেম্বর থেকে আজকে জুলাই মাস পড়ে গেল, এই জুলাই মাস পড়তে চললো, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মনে হলো এই সব বিলগুলো কালো, এই সব বিলগুলো গণতন্ত্রের কালো অধ্যায়। এখানে দাঁড়িয়ে এখন এইসব কথা সঙ্গে বৈঠকের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, এটা নিয়ে আপনাদের কি অবস্থান? দেখুন, আমি প্রথমে বলি যে দণ্ড সংহিতা বিল নিয়ে আপত্তি আমরা প্রথম দিন থেকেই করেছিলাম লোকসভাতে, কিন্তু কথা হচ্ছে যে সংখ্যা আমাদের ছিল না। তখন তো একটা সময় ছিল যখন ওই প্রধানমন্ত্রী দেখতাম যে সংবিধানের মন্দিরের সামনে নমস্কার করতে, তারপরে পার্লামেন্ট হাউস চেঞ্জ করে দিতে, 146 জন সাংসদ বাইরে, মাইক অফ করে দাও, লাইট অফ করে দাও, বার করে দাও, তারপরে বিল পাস করে দাও, ধ্বনি ভোটে যেটা পাস করার কথা না সেটাকে এমনি পাস করে দেওয়া, সংখ্যার জোরে পাস করে দেওয়া, এগুলো আমরা দেখেছি। এখন এরকম অনেক কিছু করেছেন পার্লামেন্টের যেটাকে বলি যে পার্লামেন্ট এবার বলেছিলেন আপকি বার 400 পার, সংখ্যাটা আমাদের দিয়ে দাও, 400 পার হয়ে গেলে আমরা সংবিধানটাই পাল্টে দেবো। তো সবাই যখন মাথা ঝুঁকে সব জায়গায় নমস্কার করে, এটা মানে এটা নয় যে শ্রদ্ধা জানানো। কারণ ইন্দিরা গান্ধীকেও নমস্কার করে গুলি করে দিয়েছিল, মহাত্মা গান্ধীকেও নমস্কার করে খুন করে দেওয়া হয়েছিল, রাজীব গান্ধীকেও যখন খুন করা হয় তখন পা ধরে নমস্কার করেছিল। তো নমস্কার করা মানেই সবসময় যে শ্রদ্ধা করা তা কিন্তু নয়, যে ষষ্ঠাঙ্গ হয়ে কখন যখন নমস্কার করেন তখন আমাদের একটু ভয়। ভিন্ন প্রসঙ্গ, প্রসঙ্গটা হচ্ছে আমার খুব নির্দিষ্ট। আমরা বলছি পার্লামেন্টের, আমি বলছি পার্লামেন্টারিয়ানরা ভোট দিতে পেরেছিল দণ্ড সংহিতা যখন পাস হয় লোকসভাতে, ঠিক 370-এর ক্ষেত্রে যা হয়েছিল দণ্ড সংহিতার ক্ষেত্রে তাই হয়েছিল। আইপিসিকে চেঞ্জ করতে চাইছেন, তার জন্য যে একটা ইউনানিমাস বডি দরকার, যে স্ট্যাটুটারি বডি দরকার, যে স্পেশালাইজড লিগ্যাল সেলকে ডাকা দরকার, স্টেক হোল্ডারদের, আজকে যেটা বলছেন সে একটা স্টেক হোল্ডারদের ডাকা হয়েছিল। আমি আসবো অতনুর কাছে, অতনু। মুপিয়াদি, আমাদের গণতন্ত্রটা প্রধানত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে ধরুন আমার যাদবপুর থেকে একজন নির্বাচিত হলেন, তিনি আমার পছন্দ হতে পারেন, না পছন্দ হতে পারেন, তিনি নির্বাচিত হলেন, তিনি সংসদে যাদবপুরের কথা বলবেন, এটা ধরে নিয়েই হয়, এই প্রতিনিধিত্বমূলকতার উপরেই হয়। বিজেপি আজকে স্টেক হোল্ডারদের কথা বলছে, প্রাইমারি স্টেক হোল্ডার তো পার্লামেন্টে হচ্ছে সাংসদরা। সেই 146 জন সাংসদকে সংসদ ভবনের বাইরে রেখে কখনো হচ্ছে গিয়ে বিরোধী দলের অন্যতম বড় নেতা রাহুল গান্ধী বলছেন তার সামনে দিয়ে ক্যামেরা ঘুরিয়ে সারাক্ষণ স্পিকারকে দেখিয়ে, এ কোন গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগুলো হয়েছে? এই আইনগুলো যখন হয়েছিল আইপিসি যখন ফার্স্ট ল কমিশন 1834-এ হয়, থমাস বেবিংটন ম্যাকয়েলে, ওনার 1883 সালে হচ্ছে আইপিসি যখন প্রথম এটার মানে লেখাটা হয়, যে ড্রাফটিংটা হয়, সেই সময় দাঁড়িয়ে একটা বেসিক ল কমিশন হয়েছে, তার উপর আলোচনা হয়েছে। একটা বেসিক যে গণতন্ত্র ব্রিটিশের মতো একটা, ব্রিটিশরা যারা হচ্ছে ভারতকে শাসন করে তারা মানতো, মোদী সরকার সেটাও মানবে না। কিন্তু প্রশ্ন তো এটাই অতনু, যে এই এত পুরনো আইন যা সময়ের নিয়ম অনুযায়ী, সময়ের দাবি মেনে, যার মধ্যে অনেক পরিবর্তন, সেগুলো জরুরি ছিল। হ্যাঁ, প্রধান যেটা সেই সময় দাঁড়িয়ে এখানে যখন মনসুন সেশনের শেষ দিনে হচ্ছে অমিত শাহ যখন এই আইনগুলো আনলেন, সে সময় প্রধান ওনাদের বক্তব্য ছিল শীতকালীন অধিবেশনে, না মনসুন সেশনে এটা প্রথম আনা হলো, শীতকালীন অধিবেশনে এটা ধ্বনি ভোটে হলো, মনসুন সেশনের খুব সম্ভবত একদম শেষ দিনে এই আইনটা 3টাকে ইন্ট্রোডিউস করা হলো। এখন এই যে 3টে আইন হলো মুপিয়াদি, এখানে প্রধান কথা যেটা প্রধান বলা যে ডিকলোনাইজড করা হবে ভারতীয় আইন ব্যবস্থাকে। এবার আপনি দেখুন ডিকলোনাইজড করার জন্য কি করা হলো, ডিকলোনাইজড নাম করে যা যা পুরনো আইপিসিতে ছিল সব কটাকেই নতুন রূপে আনা হলো, তার কোনো রকম ফ্রেশ এক্সপ্লেনেশন দেওয়া হলো না। এটা বাদ দিন, মানে ভারতীয় মানে সিআরপিসিকে বদলে যেটা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আপনি ভাবুন যে হ্যান্ডকাফিং করে আসামি অভিযুক্তকে আদালতে আনার ক্ষেত্রে ইউএনও পরিষ্কারভাবে বলে যে হিউম্যান রাইটসের বিরোধী, সেই হ্যান্ডকাফিংয়ের প্রভিশন রেখেছে। আজকে একটা লোক যদি আদালতে উপস্থিত থাকতে না পারে, রাইট টু জাস্টিস ডিনাই করার জন্য আদালতে অ্যাবসেন্ট থাকলে তার ট্রায়াল কন্ডাক্ট করা যেতে পারে। এ ভাবা যায় নাকি কোন দিকে হচ্ছে দেশকে নিয়ে যেতে চাইছেন ওনারা? আমি আসবো, আমি একটু অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যদি একদম এর এনফোর্সমেন্টের দিকটায় আমরা দেখি, তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি গোটা দেশ তৈরি এতদিন অবধি আইপিসি সেটাই একমাত্র ছিল, সেখানে দাঁড়িয়ে একদম নতুনভাবে এই 3 আইন সেটা ইন্ট্রোডিউসড হতে চলেছে। এর সঙ্গে ধাতস্থ হতে বিশেষ করে যারা ল এনফোর্সমেন্ট করেন, আমি যদি ধরি যে পুলিশ আধিকারিকরা থেকে শুরু করে এদিকে আইনজীবী, বিচারপতি, সবাই কি এর সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় বা প্রশিক্ষণ সেটা পেয়েছেন? সেই দিকটা মাথায় রাখা হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে? মুপিয়া, একটা কথা আমি বলতে পারি যে আমরা হাবুডুবু খাচ্ছি। অতনুও জানেন, অতনু একজন পেশায় আইনজীবী, তো আমরা হাবুডুবু খাচ্ছি এই কারণেই। এটা কিন্তু আমার একার কথা না, আইনজীবীদের একার কথা না, মাননীয় বিচারকরাও এটা বলছেন এবং তারাও
রীতিমতো শঙ্কিত সবাই চিন্তায় রয়েছেন যে কি করে এরপরে কি হবে, কারণ মানে খুব পার্টিনেন্টলি আমাদেরকে কিন্তু পড়ানো হয়েছিল ইন্ডিয়ান পিনাল কোড, আমাদেরকে কিন্তু পড়ানো হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড, আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট পড়ানো হয়েছিল। মানে আমার শিক্ষাই কিন্তু আজকে প্রায় বাতিল হতে চলেছে, কারণ আমাকে এখন নতুন আইন নতুনভাবে পড়তে হবে। যদিও আমরা নতুন আইন বলছি মৌপিয়া, কিন্তু ওতে কয়েকটা আমার মানে মাফ করবেন, আমি সবাইকে সম্মান রেখে বলছি, ওখানে কয়েকটা অ্যামেন্ডমেন্ট ছাড়া আর কিচ্ছু নেই নতুন, বরঞ্চ বেশ কিছু জিনিসকে নতুন করে সংযোজন হয়েছে এবং কিছু পরিবর্তন হয়েছে, যেমন এই ইলেকট্রনিক এভিডেন্সকে গুরুত্ব দেওয়া, ইলেকট্রনিক প্রসিডিওর্সকে গুরুত্ব দেওয়া। এছাড়া কিন্তু নতুন কিছু আর করা মানে একটা আমূল পরিবর্তন যে হয়েছে সেটা খালি খোলসটা বদলেছে। হ্যাঁ, মানে খুব বাস্তব কথা হচ্ছে যে ওই একই জিনিস একটা নতুন মোড়কে প্রয়োগ করার প্রচেষ্টা, এবং তাতে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যারা এই আইনি পেশার সাথে যুক্ত সর্বস্তর থেকে একটা বিভিন্ন রকম মতামত তৈরি হচ্ছে। কিছু পুলিশ অফিসার্সকে আজকেই আমাকে একজন পুলিশ অফিসার ফোন করে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা স্যার আমাদের কি 1 তারিখ থেকে পুরনো যে কেসগুলো চলছে সেগুলো কি নতুন আইনে হবে না পুরনো আইনে হবে? মানে সো কনফিউশন এখন এই মুহূর্তে, এত কনফিউশন, আদালত বিচার করার সময় ভাবছেন যে 1 তারিখ থেকে আমরা কি করব, মানে 1 তারিখ থেকে কি হবে। আমরা যারা আইনজীবী মানে তারাও অত্যন্ত চিন্তিত। আমাদেরকে আবার এখানে অনেকবার একটু তোমার কাছে জানার চেষ্টা করবো যে আমরা তো জানি যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রেফারেন্স, কেস রেফারেন্স খুব ইম্পর্টেন্ট, সেখানে দাঁড়িয়েও তো একটা বিভ্রান্তি বা একটা অসুবিধার জায়গা তৈরি হবে। চূড়ান্ত অসুবিধা, কারণ আমাদের কেস রেফারেন্স যদি আজকে 300, ধরো মার্ডার কেস বলছি আমি 302, সেটা কিন্তু সেকশনটা বদলে গেছে, যদিও মানেটা একই। মৌপিয়া যেটা খুব পার্টিনেন্ট, আমি বলছি এই নতুন আইন নিয়ে আসার পেছনে, মানে নতুন আইন নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে এবং সেটাকে আমাদের তো এখন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই, কিন্তু নতুন আইন যে এসছে সেই নতুন আইনের মধ্যে কিছু জায়গাতে কিছু পরিবর্তন ছাড়া, আবার বলছি কিছু জায়গাতে কিছু পরিবর্তন ছাড়া আর কিচ্ছু হয়নি। সেকশনসগুলোকে বদলে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে, যেটা সেকশন 34 ছিল ওখানে, সেটা এখন সেকশন 5 হয়েছে হয়তো। এছাড়া নতুন কিচ্ছু হয়নি, কিন্তু আমাদেরকে এখন নতুন করে আবার এই নতুন দৃষ্টিভঙ্গিতে, মানে এতদিন আমরা আইপিসি কথাটা লিখতে খুব ছিলাম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন হঠাৎ করে বিএনএস লিখতে হবে, মানে আমাদের কথাবার্তার মধ্যেও বিএনএস আনতে হবে। হ্যাঁ, বিএনএস এখন কথাবার্তার মধ্যে বিএনএস আনতে হবে, আমাদের আলাপ আলোচনার মধ্যে বিএনএসকে নিয়ে আসতে হবে, উইচ ইজ ভেরি ভেরি, আমি জানি না ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এটাতে খুব হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু আমরা খুব অসুবিধায় পড়েছি আর কি। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে মর্মে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে তিনি বলছেন যে এই 3টে আইন পাশ করানো হয়েছে গণতন্ত্রের কালো অধ্যায়ে, 146 জন সাংসদ তাদের সংসদের বাইরে রেখে, তাই এটাকে নতুন করে এনে স্ক্রুটিনি করা হোক, এই দাবিটা কতটা রাজনৈতিক এর কতটা সারবত্তা রয়েছে? দেখুন মৌপিয়া, প্রথমে বিজেপির মুখপাত্র হিসেবে শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, তিনি মানে খুব সাম্প্রতিক ইতিহাসকেও ভুলে গেছেন। এই মোদী সরকার 3টে কৃষি আইনকে এনেছিল এবং যে কৃষি আইনের প্রতিবাদে 1 বছর ধরে দিল্লির উপকণ্ঠে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তো 1 বছর বাদে প্রধানমন্ত্রী মোদী তিনি দাঁড়িয়ে এসে কৃষি আইনকে বাতিল করেছিলেন 2021 নভেম্বরে। একদম। তো তাহলে কোনো আইন পার্লামেন্টে পাশ হয়ে গেছে বলে সেটা যদি জনস্বার্থ বিরোধী হয় সেটাকে বাতিল করা যাবে না বা পুনরায় রিভিউ করা যাবে না, এটা কোনো বাস্তবই হতে পারে না। দ্বিতীয়ত, আইনজীবী হিসেবে অনির্বাণবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বললেন। আমি আপনাকে বোঝাই হোয়াট ইজ দ্য প্রবলেম এই 3টে নতুন আইন নিয়ে। দেখুন, ভারতবর্ষের এই যে আইনটা এতদিন চলতো, অতনু এখানে আছেন, এটা বেসিক্যালি মেকলে তৈরি করা আইন। এবার সমস্যা হচ্ছে যখন এটা সংস্কারের কথা উঠলো, তখন তো আপনি আধুনিকীকরণ করবেন, তখন তো আপনার দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে যেগুলো ব্রিটিশরা মনে করতো আপনি সেটাকে রাখতে পারেন না। এই মানে যেটা নতুন দণ্ড সংহিতা এসছে, সেম ড্রাকোনিয়ান, অর্থাৎ ইউএপিএ কে প্রায় একই রকমভাবে রিপিট করা হয়েছে। কিন্তু সুমনদা, যদি সত্যি দেশের মধ্যে থেকে কেউ বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম করে বা কোনো বিচ্ছিন্নতাবাদী ভয়েস রেজ করে, তাহলে সেখানে দেশদ্রোহিতা কেন আসবে না? দেশদ্রোহিতার প্রসঙ্গ কেন আসবে না? দেশদ্রোহিতা মানে রাষ্ট্রের বিরোধিতা করা মানে দেশদ্রোহিতা, কিন্তু কেউ সরকারের বিরোধিতা করলে দেশদ্রোহী কিনা সে নিয়ে গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় প্রচুর প্রশ্ন করেছে।
এই নতুন যে আইন হয়েছে, অনির্বাণবাবু এখানে আছেন, অনির্বাণবাবু ভালো করে জানেন, এখানে টেরোরিজমের যে নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে কোনো ফিজিক্যাল এভিডেন্সের দরকার নেই। সেখানে একজন পুলিশ সুপার সিদ্ধান্ত নিতে পারবেন যে একজন ব্যক্তি মনে মনে ঠিক করেছিলেন যে তিনি টেরোরিজম করবেন, তাহলেই তার বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগ করা যেতে পারে। এর চাইতে ড্রাকোনিয়ান, এর চাইতে সাংঘাতিক আইন আর কিছু হতে পারে? আপনি দেশদ্রোহিতার ফিজিক্যাল এভিডেন্স দিলেন, আপনি নিঃসন্দেহে তাকে বিচার করুন। আপনি একজনকে বললেন যে ও মনে মনে ভাবছিল যে ও ষড়যন্ত্র করছিল যে ও টেরোরিজম করবে, তার ইউএপিএ ধারা চালু হয়ে গেল। এটা কোনো আজকের 2024-এর পৃথিবীতে এটা কেউ হতে পারে? আমি আসবো সুমনদা আপনার কাছে, আমি সজলদার কাছে আসি। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, আমরা তো জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রাজ্যের অধীনে। 16ই জুন কলকাতায় নাকি এই নিয়ে একটা সেমিনার হয়ে গেছে, কিন্তু সেটা সম্পর্কে রাজ্য অবগতই ছিল না, রাজ্যকে লুপে নেওয়া হয়নি, এ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এখন দেখুন, উনি অনেক কিছুই বলেন যে এগুলো তো আমরা সাধারণ মানুষ জানতে পারি না। উনি অনেক সময় বলেন যে আমরা হিসেব জমা দিয়েছি 100 দিনের কাজের, আবার কেন্দ্রীয় সরকার বলে আমাদের কাছে কোনো হিসেব নেই। এটা এখন আমি কি করে প্রমাণ করবো? আপনারাও কোনোদিন দেখাতে পারেননি যে সরকার কোনো হিসেব দিয়েছেন। দেখুন, আমি আইনের লোকও নয়, আমি সাধারণ মানুষ হিসেবে যতটা বুঝি, আবার সুমনদাদের মতন এক্সপার্টও নয়। একটু আগে যিনি আছেন সম্ভবত অনির্বাণ বাবু, উনি বলছিলেন যে উনি হাবুডুবু খাচ্ছেন, আবার বললেন যে কিছুই হয়নি, শুধু মোড়কটা পাল্টে দিয়েছে। আমার প্রশ্ন, তাহলে মশাই আপনি হাবুডুবু খাবেন কেন? এই কথাটা খুব জাস্টিফাইড। দেখুন, আইন পাস হয়েছে, তাকে বদলানো যেতেই পারে, তাকে নিয়ে আন্দোলন হতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেদিন কৃষকরা এই আইনটা পাস হচ্ছিল তার আগেও বিপ্লব করছিল, আমার প্রশ্ন হচ্ছে এই আইনটা নিয়ে আপনি গত 7 মাস 8 মাস কোনো কথা বলেননি, আজকে হঠাৎ জেগে উঠলেন। আজকে সৌম্যদা বা সিপিএম এর যারা আছেন তারাও একে সমর্থন দিচ্ছেন, ভালো কথা। আমি জানি না এটা দিল্লি কংগ্রেসের সমর্থন নাকি এটা বাংলা কংগ্রেসের সমর্থন, এটা খার্গের কংগ্রেস না খাড় খেয়ে যাওয়া অজিতদার কংগ্রেসের সমর্থন, এটা জানি না। আমার প্রশ্ন হচ্ছে যে ইউএপিএ একই রকম আছে, আবার বলছেন মনে মনে কেউ যদি ভাবে তাহলে শাস্তি দেওয়া উচিত। আমি এক লাইন শেষ করে দিই, আমি জানি না সুমনদা যে এই কথাগুলো মনে মনে তো বলেননি, সুমনদা তো মুখে বলছেন, তাও তো তাকে কেউ শাস্তি দিচ্ছে না। আমি জানি না এরকম কথা কোথায় লেখা আছে, কোথায় উনি পড়লেন, উনি করছেন নাকি বা কথা বলছেন নাকি? হ্যাঁ, উনি কি শাস্তি দেওয়ার মতো কাজ করছেন না? মনে মনে বলছেন, সেটা তো মুখে বলছেন যে মনে মনে ভাবলেই শাস্তি হবে, এরকম কথা তো কোথাও সংবিধানের কোথাও লেখা আছে বলে আমার জানা নেই। সুমনদা হয়তো পড়েছে, কোন খাতায় কোন কাগজে আমি বলতে পারবো না। এক সেকেন্ড, আমি সৌম্যদার কাছে আসি। সৌম্যদা, কেন 6 মাস করা হয়নি সেটা নিয়ে প্রশ্ন, গায়ে জ্বালা লেগেছে তো, কারণ 1/3 প্রাইম মিনিস্টারের কাছে এখন জিজ্ঞাসা করা হচ্ছে। এখন তো পূর্ণ প্রধানমন্ত্রী নয়, 1/3 প্রাইম মিনিস্টার। পূর্ণ প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন সেটা জানতে চাইছি। আমার সামনে বলতে দাও, আমার সময় বলতে দাও। এখন 1/3 প্রাইম মিনিস্টার, এখন বলছিল না মাসেল ফ্লেক্সিং করছিল না, মাসেল ফ্লেক্সিং করছিল না, যা করবো করে নেবে, বিরোধীরা সব বাইরে বার করে দাও, আপ কি বার 400 পার। ভারতবর্ষের মানুষ তো বলে দিয়েছে যে এখন আইন যেগুলো করেছো, ড্রাকোনিয়ান আইন বা যা এনেছো সেগুলো রোল ব্যাক করো। সেই রোল ব্যাক করতে হবে, তাই রোল ব্যাক করলে 6 মাস না 8 মাস সেটা তো বিজেপি ঠিক করে দেবে না, 6 মাস পরে হবে না 8 মাস পরে। এখন পাপ্পু হঠাৎ আপু হয়ে গেছে, তার জ্বালাতে এখন চুপ করে কোনো কথা বলেন, তার জ্বালাতে চুপ করে মাথা নিচু করে আছে, এখন মুখে শব্দ নেই। এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল, যারা হনলুলিতে বৃষ্টি পড়লে ছাতা খোলে, টুইট করে, এখন প্রধানমন্ত্রী 1/3 প্রাইম মিনিস্টার। আসবো, আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, কি ভয়াবহ ভাবো, আমার মনে পড়ে যাচ্ছে জমালয় জীবন্ত মানুষ ছবিতে আমরা দেখেছিলাম বুড়ি পিসিমা যখন স্বর্গে যান, ওনাকে নরক কে যাওয়ার বিধান দেওয়া হয়েছিল। কেন না উনি একাদশীতে একটু জল খাবে, মনে মনে ভেবেছিলেন একটু বাতাসা দিয়ে জল খাবেন বলে। তো এখন নরেন্দ্র মোদী এই বিধান আমাদেরকে দিচ্ছে। মনে মনে পরের লাইনে বলেছিলেন যে আমি ভেবেছিলাম যক্ষা রোগীদের হসপিটাল করব, তাহলে কেন আমার এটাই সুমনদা বলার চেষ্টা করছে, এটাই সুমনদা বলার চেষ্টা করেছে, এটাই সুমনদা বলা। একজন আপনি থানার একজন অফিসারকে কিছু মানুষ জমালয় জীবন্ত চলে গেছে,
দিয়েছেন পার্লামেন্টে তিনি পৌঁছে গেছে ব্যাখ্যা কিছু করবেন লোকেদের। যে কোনটা সন্ত্রাসবাদ এবং কে সন্ত্রাসবাদী। তার জন্য কোনো আপনি আইনি মাপকাঠি রাখেননি। একজনের ইচ্ছার উপর, একজন থানার অফিসারের ইচ্ছার উপর নির্ভর করবে আমি রাজনৈতিক বিরোধী হিসেবেও সন্ত্রাসবাদী হয়ে যেতে পারি, যেটা বিজেপি আমলে বারবার হয়েছে। বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সামাজিক কর্মীরা তারা শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য, বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীর মামলা দেওয়া হয়েছে। তো কৃষাণু এবং শুধু তাই নয়, শিলাদিত্য চৌধুরী সারের দাম নিয়ে ভাবলে সে মাওবাদী হয়ে যায়। সেটা যদি আইনের চোখে অপরাধ হয়ে থাকে সেটাও ঠিক নয়। এখন বিষয়টা কি, আমার দুটো ভুল তুমি যদি বলে প্রমাণ করে দাও, আমরা সেই দল যে নিজেদের ভুল ত্রুটি মেনে নিয়ে এবং শোধন করার চেষ্টা করি। আমরা বিজেপির মতো গাজোয়ারি করি না। দুই হচ্ছে, যদি হচ্ছে আচ্ছা নির্ভয়া কাণ্ড মনে আছে? নির্ভয়া কাণ্ডর পর এইসব রেপ টেপের অনেক আইনি পরিবর্তন হয়েছিল। তারপরে একটা পস্কো মামলায় পস্কো আইন এসেছিল। পক্সো আইনের মধ্যে যে যারা মাইনর, আচ্ছা বিজেপি নেতা ইয়েডুরাপ্পা এই পস্কো আইনে তাকে বার বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরে সে বেল পায় কি করে? তখন তো বলা হয়েছিল বেলের কোনো প্রাবধান নেই যাদের পস্কো আইনে দোষী সাব্যস্ত। আমি আসবো, আমি তো এই জিনিসগুলো তো এদের আমলেই হচ্ছে। এক সেকেন্ড, অতনু যেটা একটু আগে অনির্বাণও বলছিল, তোমার কথা তো সেই ইঙ্গিতটা পাওয়া গেল যে একদম এটার যে ইমপ্লিমেন্টেশন পড়বে সেটার জন্য কি তৈরি? না, একদম না। আমি তো বারবার করে বলছি, কোনো আজকে আমাদের আইনে একদম স্পেশাল করে আইপিসিতে বলা ছিল যে এই অপরাধের জন্য এই শাস্তি। আজকে 33 খানাতে ইমপ্রিজনমেন্ট পুরো মানে কি কি হতে পারে শাস্তি পুরো চেঞ্জ হয়ে গেছে 33 খানাতে। আচ্ছা ফাইন বেড়ে গেছে 83 খানাতে, ম্যান্ডেটরি মিনিমাম পানিশমেন্ট বেড়েছে 23 খানাতে। তাহলে আজকে যাদের যে রেফারেন্সের কথা তুমিও একটু আগে বললে মপিয়াদি, ধরো আমাদের যখন মামলা রেফারেন্স কি হয়, বিশেষ করে কোনো প্রসিডিওরাল কোনো ব্যাপার নেই, সিআরপিসির কোনো পয়েন্ট নিয়ে যদি আপার কোর্টে একটা ইয়ে হলো, কেউ অ্যাজিট করলো, সেটার এগেইনস্টে কোন কোর্ট রায় দিল, সিআরপিসি সেকশনটাই তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিসের রেফারেন্সে আমরা পরবর্তী একটা ছোট্ট বিরতি নিতেই হবে। সত্যি সত্যি কি এই 3 আইন কার্যকর করার জন্য যে পদ্ধতিগুলো দরকার ছিল সেগুলো সমস্ত এই মুহূর্তে প্রস্তুত রয়েছে? এটা এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোঝাই যাচ্ছে যে সংসদের অধিবেশনে এই প্রসঙ্গ জোরালোভাবে উঠবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর নেট কেলেঙ্কারি নিয়ে ফিরছি, দেখতে থাকুন আপনারা। নেট থেকে নিট, ক্ষমতায় ফিরেই শিক্ষা দুর্নীতির জালে জর্জরিত মোদী সরকার। দেশ জুড়ে জায়গায় জায়গায় বিরোধীদের বিক্ষোভ, রাজধানীতে শিক্ষামন্ত্রীকে কালো পতাকার। এরই মধ্যে সিবিআই সূত্রের দাবি ডার্ক ওয়েবে 6 লক্ষ টাকায় বিক্রি হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের প্রশ্ন। এ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম রাজনৈতিক অস্ত্র ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি। জাতীয় স্তরে নিট কেলেঙ্কারি এবং নেট বাতিলের পর এবার নিজের অস্ত্রেই ঘায়েল গেরুয়া শিবির। ক্ষমতায় ফিরতে না ফিরতেই শিক্ষা দুর্নীতির জালে জর্জরিত মোদী সরকার। ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁস, গ্রেসমার্ক সহ নানা অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে কেন্দ্রের। তার রেশ কাটার আগেই দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে গবেষক ও অধ্যাপক নিয়োগের প্রবেশিকা নেট। দুর্নীতির অভিযোগ ওঠায় পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যেই বুধবার ইউজিসি নেট বাতিল করে দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নির্দেশ দেওয়া হয় সিবিআই তদন্তেরও। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, 16 জুন পরীক্ষার 2 দিন আগেই ফাঁস হয়ে যায় নেটের প্রশ্ন। ডার্ক ওয়েবে বিক্রি করা হয় প্রশ্ন। ডার্ক ওয়েবে প্রশ্ন বিক্রি হয় 6 লক্ষ টাকায়। কোথা থেকে প্রশ্ন ফাঁস হলো তা এখনও স্পষ্ট নয়, তবে কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শিক্ষা দুর্নীতির অভিযোগে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা দেখানো হয়। দেশ জুড়েই চড়ে রাজনীতির পারদ। সেই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যেভাবে নিট নামক সংস্থা ছেলে খেলা করেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তার বিরুদ্ধে দেশ জুড়ে কংগ্রেসের আহ্বানে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের আহ্বানে
আজকে প্রতিবাদ হচ্ছে। সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে। কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে। আমাদের কোথাও কোনো অস্বস্তি নেই, আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই, কারোর চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা ধরে নিয়েছি এবং আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। আমরা সরকারের টাকা খরচা করে চোর ধরা বন্ধ করবার জন্য তদন্তের বিরোধিতা করিনি, আমরাই তদন্ত চাইছি। 24শে জুন থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সূত্রের খবর, শেয়ার কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি নিট থেকে নেট নিয়োগ দুর্নীতি নিয়েও শাসক শিবিরকে চেপে ধরতে ঘুঁটি সাজাচ্ছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন নিট পরীক্ষার্থী অভিনব পাল এবং রয়েছেন চিকিৎসক এবং শিক্ষক অর্কদীপ বিশ্বাস। আমি প্রথমে অভিনবর কাছে আসব। অভিনব, আমি তোমাকে তুমি বলছি। অভিনব, তুমি এবারে নিট পরীক্ষা দিয়েছিলে, সেই নিট পরীক্ষার ফলাফল বেরোনোর পর এখন যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে, একজন পরীক্ষার্থী হিসেবে তুমি এখন কি ফিল করছো? হ্যালো, হ্যাঁ বলো প্লিজ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, প্রথমত তো আমি বলে নিই, আমি অভিনব পাল। আমার নিট 2024-এ 675 মার্কস এসছে, 675। এবং আমি 2023 হিসাব, মানে আমাদের তো যেহেতু যে অ্যান্সার কি আছে ওটা তো আগে থেকে দিয়ে দেয়, তো আমি মার্কস তো ক্যালকুলেট করেইছিলাম, আমার 675 আসছে। সেই হিসাবে 2023-এ আমার এক্সপেক্টেড র্যাঙ্ক ছিল 2500-এর মতন। মানে আমি এক্সপেক্ট করেছিলাম খুব বেশি হলে 3 থেকে 4000 অল ইন্ডিয়া র্যাঙ্কটা হবে। সেখানে 4 জুন যখন রেজাল্ট বেরোলো, আমার র্যাঙ্কটা এসে দাঁড়ালো 11000। মানে প্রথম কথা থেকে বড় শপিং আর কিছু ছিল না ওই মুহূর্তে। তাও তখন এতটা ফিল হয়নি যে মানে এত বড় ব্যাপার হয়ে যাবে। এখন যা দেখছি লাস্ট এতদিনে যা এসে দাঁড়িয়েছে ব্যাপারটা, মানে কিছুই বোঝা যাচ্ছে না। আর যেহেতু আমার অলরেডি আমি জানি আমার সিলেকশন হয়ে যাবে যদি এই নিটের এটা থাকে, আমার খুবই ভয়তে রয়েছি। মানে ব্যাপারটা কি হবে, আদৌ নিট ক্যান্সেল হবে কিনা না কিছুই বোঝা যাচ্ছে না, কোনো ক্ল্যারিটি পাচ্ছি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভীষণ একটা অনিশ্চয়তা এবং একটা খুব জোরালো দাবি উঠছে যে যাতে এই নিট পরীক্ষা সেটা বাতিল হয়ে যায়, গোটাটা এখন আদালতের বিচারাধীন। তোমার কি মনে হয় যে যখন এত ধোঁয়াশা, এত অস্বচ্ছতা রয়েছে, সেখানে দাঁড়িয়ে নিট বাতিল হওয়াটাই কি এই মুহূর্তে শ্রেয়? না, আমি মনে করি এর থেকেও ভালো নিশ্চয়ই কিছু হবে। কারণ আমি আমার সাইড দিয়ে যদি বলি, আমাদের 5ই মে পরীক্ষাটা হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়, ফাইনাল ডিসিশন যেটা বলা হচ্ছে সেটা 8 জুলাইতে দেবে, মানে ডেট যেটা ঠিক হয়েছে। এর মধ্যে 4 জুন রেজাল্ট এসছে, মানে অলরেডি 1 মাস 2 মাস বেরিয়ে গেছে। আমরা যারা প্রিপেয়ার করেছি এতদিন ধরে, 1 বছর ধরে যারা প্রিপেয়ার করেছি, যাবতীয় যা মোটিভেশন, যা যে একটা মোমেন্টাম দিয়ে আমরা প্রিপেয়ার করেছি, কিছুই মানে এখন আর সেরকম ভাবে নেই। উপরন্তু এই 2 মাসে মোটামুটি বলতে পারলে আমরা প্রায় মানে একদম ডিটেলসই ছিলাম পড়াশোনাতে। মানে আমি এইটুকু জানি না যে আবার যদি পরীক্ষা হয় আমার কি মানে মার্কসে কি পরিণতি হবে। আমি বুঝতে পারছি অভিনব, আমি আসবো তোমার কাছে। আমি একটু অর্কদীপের কাছে যাব। অর্কদীপ, আপনি যদি আমায় বলেন যে এই যে ভয়ঙ্কর সমস্ত অভিযোগ এখন উঠে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এর জাল কতটা বিস্তৃত বলে আপনার আশঙ্কা? আমার সব থেকে যেটা খারাপ লাগছে, এই যে অভিনব বলল যে এখন 2 রকম ছাত্রছাত্রীদের ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা 650-এর ওপর পেয়েছে, তারা ভাবছে যদি আমি আরেকবার পরীক্ষা দিই তাহলে আমার কি হবে, আমার নম্বরটা কমে যেতে পারে। আর যারা কম পেয়েছিল তারা চাইছে আরেকবার পরীক্ষা দিতে। এই দুজনেরই কোনো দোষ নেই। দোষ যদি কোথাও থেকে থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার। আমার প্রথম দিন থেকে যেটা ভয় লাগছে যে এই পুরো জিনিসটাকে এবার পলিটিক্যাল রং দেওয়া হবে, এই পক্ষ ওই পক্ষকে দায়ী করবে এবং সেই পক্ষ আরেক পক্ষকে।
মাঝখান থেকে ফেসে যাবে এই সমস্ত ছাত্রছাত্রীরা, এই 24 লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের পরিবার, যারা 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর ধরে এই পরীক্ষাটা দিয়ে গেছিল। কারণ এই পরীক্ষাটার উপর ভরসা করে বলেই কিন্তু 24 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, নাহলে এমনি এমনি দিত না। সবাই মনে করে যে এই পরীক্ষাটা দিয়ে কোনো রাজার ছেলে শুধু রাজা হয় না, এই পরীক্ষাটা দিয়ে প্রজার ছেলেও রাজা হতে পারে, এই বিশ্বাসটা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। সেই জন্যেই এই পরীক্ষাটা দেয়। কিন্তু তারপরে আজকে যদি এরকম মেসেজ আসে, এরকম যদি বোঝা যায় যে মেধার কাছে নয় অন্য কোনো শক্তির কাছে এরা হেরে যাচ্ছে, তাহলে কিন্তু এই গোটা শিক্ষা ব্যবস্থার উপর একটা প্রশ্ন পড়ে যাবে। এবং আমার মনে হয় সেটা আমাদের জন্য খুব খারাপ। কারণ একবার যদি ছাত্রছাত্রীরা মনে করতে শুরু করে যে পড়াশুনো করে আর কি হবে, আমার তো যোগ্যতা অনুযায়ী আমি কিছুই পাবো না, তাহলে কিন্তু এই গোটা সিস্টেমটা ভেঙে যাবে এবং শিক্ষা আমাদের দেশকে দাঁড় করিয়ে রেখেছে। তাই আমার মনে হয় যদি এটার জালটা না বেরিয়ে আসে, সত্যিটা না বেরিয়ে আসে, এবং যদি এই প্রতিটা স্টুডেন্ট তার যেটা ডিজার্ভ করে সেটা যদি তারা না পায়, তাহলে এদের সঙ্গে সঙ্গে পুরো গোটা দেশের কিন্তু মেরুদণ্ডটা ভেঙে যাবে। একেবারেই একেবারেই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানেই আসবো সজলদার কাছে। সজলদা, নিট বিতর্কের মধ্যেই আমরা দেখলাম নেট পরীক্ষা, সেটা পরীক্ষার পরের দিন সেটা বাতিল হয়ে গেল, এবং যেটা সিবিআই সূত্রে খবর যে ডার্ক ওয়েবে 6 লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। দেখুন, আমি যারা এখানে নিটের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি। শিক্ষামন্ত্রী দায় নেবেন না দায় নেবেন না আমি বলছি, শিক্ষামন্ত্রী দায় নেবেন কি নেবেন না সেটা শিক্ষামন্ত্রী কি বলেছেন, আপনারাও ছিলেন, কিছু প্রশ্ন বাকি থাকলে তাকে করা উচিত ছিল। আমি বলি, প্রথম বলছি যে এটার সত্যি পলিটিক্যাল রং হওয়া উচিত নয়। যারা অপরাধী পলিটিক্যাল রঙের বাইরে গিয়ে তাদের শাস্তি হওয়া উচিত। আমি কোনোদিন ছাত্র ছিলাম, আজ আমার ছেলে ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে যে এমনও নয় যে ভারতবর্ষের বুকে প্রথমবার কোনো প্রশ্ন ফাঁস হয়েছে, যতবারই হয়েছে ততবারই সেই ঘটনাটা দুর্ভাগ্যজনক ছিল। আমি বলি, গত 2019 সালে আপনারাই কিছু সংবাদ মাধ্যম আপনারা বলেছিলেন যে প্রশ্ন ফাঁস হয়েছে অঙ্ক পরীক্ষার মাধ্যমিকে। সরকার সেই পরীক্ষাটাকে বাতিল করেনি। সরকার কি করেছিল, আপনাদের সাংবাদিকদের ডেকে এনে লালবাজারে দিনের পর দিন হ্যারাসমেন্ট করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, যখনই প্রশ্ন ফাঁস হয় সেখানে কোনো মন্ত্রীপুত্র থাকে, কোনো নেতা থাকে, কোনো যাই হোক সমাজের প্রভাবশালী কেউ থাকে। এই যে আজকে যে আমরা এখানে দেখছি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সিসিটিভির সার্ভেলেন্সের নিচে তৃণমূলের এক বিধায়ক বা ডাক্তার নেতা তার ছেলেকে পরীক্ষা দিতে বা ছেলে বা মেয়েকে অস্বীকার করে তিনি সিসিটিভির বাইরে নিয়ে যান। উত্তরবঙ্গের মেডিকেল কলেজে MBBS পরীক্ষার সময় আমরা গণটোকাটুকির কথা আমরা বাজারে দেখেছি। এছাড়াও জয়েন্টের নিয়েও অনেক তদন্ত, অনেক কেলেঙ্কারি হয়েছে, অনেক গ্রেফতারি হয়েছে। না, আমি বলছি আমার প্রশ্নটা যেটা হচ্ছে, এই অভিনবদের মতো যাদের ভবিষ্যতে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধকারে, আপনি আমার কথাটা শুনুন একটু। প্রথম বক্তা যিনি বলছিলেন যে সত্যি যে মোমেন্টাম নিয়ে তারা পড়েছিল, সেই মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে, এটা ফ্যাক্ট। কিন্তু যদি আজকে এই ধরুন লিকড হওয়া প্রশ্নটাকে গভর্নমেন্ট যদি বলে দিত ফালতু কথা, ভুয়ো কথা, তাহলে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে যারা 6000 পাওয়ার কথা ছিল, 11000 যাদের র্যাঙ্কিং হয়েছে তাদের সাথে অন্যায় হয়ে যেত। হয়তো সে 11000-এর সুযোগ পেয়ে যাবে, কিন্তু যে ছেলেটা আরো নিচের দিকে, আরো নিচে নেমে গেছে, সে তো সুযোগ পাবে না। ওদের ব্যথাটা আমরা বুঝছি, কিন্তু সরকার যেটা করেছে, সরকার পরীক্ষাটাকেই পোস্টপোন করে দিয়েছে। এখানে রাজ্যে কি হয়, আর সৌম্যদাকে জিজ্ঞাসা করবে, সে তো ইতিহাস। সৌম্যদাদের কংগ্রেস আমলের সময়, কংগ্রেস আমলের সময় পরীক্ষা তো ইতিহাস, টেবিলে ছড়িয়ে রেখে পরীক্ষা, হ্যাঁ সে তো ইতিহাস। এই সমস্ত যে গরমিলগুলোকে, সেগুলোকে জাস্টিফাই করা যাবে না, নিশ্চয়ই তো, কিন্তু তারাও বলতে পারবে না, তারা অন্যের দোষ কি করে ধরবে। ব্যাপারটা হচ্ছে যে আমার ঠাকুরদাদা ভুল করলে এখন আমার ছেলে বলবে না, এটাই হচ্ছে এখন কথা বলা হচ্ছে। ডিসেন্ট্রালাইজেশন করার, যে ডিসেন্ট্রালাইজেশন করারকে বন্ধ করে কেন্দ্রীয় সরকার যেটা করেছিল সেটা হচ্ছে নতুন শিক্ষানীতিতে নিউ এডুকেশন পলিসি, তাতে কি বললো যে এই যে NTA করছে, NTA টেস্টিংগুলো করছে, তো NTA তো থার্ড পার্টিকে দিয়ে টেস্টিংগুলো করাচ্ছে, তাহলে সে স্যাংটিটিটা নষ্ট হচ্ছে। স্যাংটিটিটা যখন নষ্ট হচ্ছে, তখন তো কালকে দেখলাম ধর্মেন্দ্র প্রধানজি নিজেই বললেন যে আমরা মানছি, স্বীকার করছি, অ্যাকাউন্টেবিলিটি তো নিতে হবে কাউকে। যে এই যে কথাটা বলছে, আমি বলছি যে প্রধানমন্ত্রী তো সারা বছরে একটা করে পরীক্ষা পে চর্চা হতো, পরীক্ষা পে চর্চা, এখন একটা পরীক্ষা পে চর্চা হোক না, তাহলে
ছাত্রছাত্রীগুলো তো এখানে এখানে যেহেতু সজলদা অনেকগুলো কথা বলে, তার আগে বলি যে একজন ভাই বলছিলেন যে পরীক্ষা 24 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কেন কি তারা সিস্টেমটাকে ভরসা করে। আমি একটু এই জায়গাটাতে বাকি সব কথার সাথে সহমত। তার কারণ হচ্ছে এর কোনো অল্টারনেট নেই। স্টেট মেডিকেল জয়েন্ট থেকে তুলে নিয়েছেন আপনারা নিজেরাই সেন্ট্রালের হাতে নিয়ে নিয়েছেন এই পুরো ব্যাপারটা, এবং এটা একটা ইকোসিস্টেম। আপনি দেখবেন IPS IAS বিশেষ বিশেষ রাজ্যতেই হয়, যেই রাজ্যতে মেধা তালিকাতে আজকে ইউনিভার্সিটি হোক অন্যান্য মেধা তালিকাতে তারা কোথাও তাদের নামগন্ধ নেই, কিন্তু IPS শুধু IAS এ তারাই মেধা ভারতবর্ষতে। তো এইটা একটা প্যাটার্ন। এবং নিটটা বলি, প্রথম দুটো কেলেঙ্কারি, একটা হচ্ছে নেট, একটা হচ্ছে নিট। নিটে বিজেপি কিন্তু প্রথমে ধর্মেন্দ্র প্রধান পুরো চেষ্টা করেছেন যাতে এই দুর্নীতিটাকে অস্বীকার করা যায় এবং যেরকম চলছে এরকম চালানো যায়। তারপরে ফাঁপড়ে কেন পড়েছেন? এর আগে গত 5 বছরে 15টা বিজেপি এবং NDA শাসিত রাজ্যতে 41টা এরকম পেপার লিক হয়েছে। একটাকেও এই চর্চার বিষয়টা আনতে দিয়েছে কেন? সংখ্যাগরিষ্ঠতা ছিল। এই 10 বছর ধরে যে ব্রুট মেজরিটি নিয়ে সরকার চালিয়েছেন সবকে বুলডোজ করেছে, এবং এইবার আলোচনা হচ্ছে এই জন্য, তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই জন্য আমি অতনুর কাছে আসি, কারণ এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি করেছে SFI। একদম নির্দিষ্টভাবে এই সরকার যবে থেকে হচ্ছে NEP মানে নিউ এডুকেশনাল পলিসি যবে থেকে চালু করেছে, একদম নির্দিষ্টভাবে হচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং শিক্ষার বিকেন্দ্রীকরণ। এই UGCর আন্ডারে NTA ন্যাশনাল টেস্টিং NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি, মানে এই যে চূড়ান্ত অপদার্থ তো বারে বারে প্রমাণিত হচ্ছে। একটা 83টা বিষয় হচ্ছে NET নিল এই গত মঙ্গলবার দিনকে, 18 ঘন্টা গেল না, বুধবার দিনকে বিজ্ঞপ্তি জারি করে খারিজ করতে হলো। একখানা 4 জুন NET রেজাল্ট বেরিয়েছে, বেনিয়ম বিধি বহির্ভূতভাবে গ্রেস মার্ক দিয়েছে, কাট অফ দিয়েছে, প্রশ্নপত্র ফাঁস, কি দুর্নীতি হচ্ছে বেরোয়। আমি এখানে অনির্বাণের কাছে একটু আসবো। অনির্বাণ, আমরা যেমন দেখেছি যে নেটের ক্ষেত্রে এই প্রশ্ন ফাঁসের আশঙ্কায় একদিন পরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং CBI তদন্ত শুরু করা হয়েছে, কিন্তু নিটের ক্ষেত্রে আমরা জানি গোটাটাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারাধীন। প্রশ্ন উঠছে খুব জোরালোভাবে যে যদি নেটের পরীক্ষা বাতিল হয়ে যায় তাহলে নিট নিয়ে যখন এত দুর্নীতি, যারা অভিযুক্ত, যারা গ্রেফতার হচ্ছে তারা স্বীকার করছে বলে সূত্রের খবর যে আগের দিন রাতে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল ইত্যাদি, কি মনে হয় যে এই আইনের পরিসরে কি অবকাশ থাকছে, কি হতে চলেছে? দেখো, আমি একদম এই বিষয়টা বড্ড আমরা মানে একটু বার্ড আই ভিউ থেকে দেখি। আমরা একটু ভারতবর্ষে যে এই মুহূর্তে যে এই স্ক্যামসগুলো হচ্ছে, তুমি একটু খালি ভালো করে ভেবে দেখো যে পেশাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এই শিক্ষকতা বা এই যে ডাক্তারি, সেই পেশাগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং আলটিমেটলি আমরা যদি এই রাজনৈতিকীকরণের উপরে উঠে দেখি, ডক্টর অর্কদীপ যেটা বলছিলেন যে আলটিমেটলি এটা রাজনীতির বিষয়বস্তু যেন না হয়ে যায় সেটা দেখতে হবে। তো আলটিমেটলি আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে একজন নিট পরীক্ষার্থী, মানে সফল পরীক্ষার্থীর বাড়ির লোক আর কি, এবং সেক্ষেত্রে আমি ফিল করেছি যে 2 বছর কি ট্রেনাসিটি দিয়ে বা কি সাংঘাতিক পরিশ্রম ওই বাচ্চাটি এবং আমার বাড়ির লোক করেছে, আমার ভাগ্নি করেছে। তো আমি এটা জানি মৌপিয়া যে এই পরিস্থিতিটায় এরা সব থেকে বেশি সাফারার হচ্ছে। এরা সাফারার মানে কি, এদের যখন পরীক্ষা শেষ হয়েছিল না, এরা যখন নিজেদের আনসার শিট দেখেছিল, দেখার পরে যে সাফল্যমণ্ডিত আনন্দ, সেই আনন্দটায় ওরা কিন্তু একটা জ্যোতিচিহ্ন নিয়ে এসছে ওনাদের পড়াশোনায়, এবং ওইখানেই কিন্তু ওরা স্থগিত হয়েছিল। ওরা জানে যে আমরা এই ফিনিশিং লাইনে পৌঁছে গেছি। এবার তারপরে তুমি ভাবো যে এই হঠাৎ করে যদি এখন এই পরিবর্তন হয়, আবার যদি পরীক্ষা দিতে হয়, এদের পক্ষে কিছুতেই সেই পারফরমেন্স সম্ভব নয় ওপিয়া। এবং আলটিমেটলি কী হবে মানে আমি খুব দুঃখজনকভাবে অনারেবল সুপ্রিম কোর্টও সেই দিকে রায় দিয়েছে যে কাউন্সেলিং স্টে দেননি। অনারেবল সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে 8ই জুলাই ফাইনাল হিয়ারিং হবে এবং পরীক্ষার বাতিল হবে কি হবে না সেটা যদি ফাইনালি এই এন্টার অ্যাপ্লিকেশন ডিল করার পরে ওনারা বলবেন। কিন্তু খুব পার্টিনেন্ট হচ্ছে বারবার এই পেশাগুলোকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইম্পেয়ার করার একটা চেষ্টা চলছে। কোথা থেকে চলছে আমি জানি না, এটা কোনো মাফিয়াগিরি না, কোন জায়গাগুলো নিয়ে ছেলেখেলা চলছে। অর্কদীপ কিছু বলতে চান? অর্কদীপ, আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর।
অর্কদীপ কিছু বলতে চাইছিলেন, আমি অর্কদীপের কাছে যাব। অর্কদীপ। হ্যাঁ মৌপিয়াদি, আমি 2 মিনিট বলবো শুধু। এই যে আমি যেটা ভয় পাচ্ছিলাম প্রথম দিন থেকেই, এখন প্রতিটা দলই একে অপরকে দোষারোপ করবে, কিন্তু ওই ছেলেটার কি হবে যার 2 সপ্তাহ আগে মা মারা গেছিল, তারপরে সে পরীক্ষায় বসে 620 নাম্বার পেয়েছিল এবং যার মেডিকেল কলেজ হচ্ছে না, ওই ছেলেটার কি হবে যে পরীক্ষার পরে 600-র উপরে নম্বর পাওয়ার পরেও এরকম রেজাল্ট দেখে সে নিখোঁজ হয়ে যায়? সেই মেয়েটির কি হবে যে 690 পেয়ে বুঝতে পারছে না আবার পরীক্ষা হবে কিনা? তাই আমি বারবার বলছি, একটা কথা সবাই ভুলে যাচ্ছে যে আজকে যারা ডাক্তার হবে 5 বছর পরে আমি আপনি যাব, আমাদের যদি রাত্রিবেলা হঠাৎ বুকে ব্যথা হয় তাকে দেখানোর জন্য, তাহলে সেখানে কে যাচ্ছে? তাই আমি বললাম না যে রাজনীতি হওয়া উচিত নয়। এক্স্যাক্টলি অর্কদীপ, আমি বললাম না যে রাজনীতি হওয়া উচিত নয়, আমার মনে হয় রাজনীতি হওয়া উচিত এবং এবার রাজনীতিটা আমাদের করা উচিত। আমাদের এবার যে কোনো ভোটের আগে বলা উচিত যে আমরা এই আপনাকে ভোটটা দেব কিসের জন্য। এখানেই সজলদার কাছে আমার এখানেই প্রশ্ন যে সজলদা, যদি আমরা দেখি যে কোথায় যারা অধ্যাপক, নিজের ক্ষেত্রে কি যারা অধ্যাপনা করবেন, যারা মানুষ গড়ার কারিগর, আমরা এরা যে টেটের ক্ষেত্রে তাই দেখেছি, একই প্রশ্ন আমি টিচানুর কাছে নিয়ে যাব, নিজের ক্ষেত্রে কি যারা চিকিৎসক হবেন, আমার আপনার জীবন মরণ যাদের হাতে, যাদের আমরা ঈশ্বর মনে করি বিপদের সময়, তাদের মেধা কম্প্রোমাইজড হচ্ছে, এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে? আপনার রাজ্যের ভিসি জেলে আছে, আপনার রাজ্যের পর্ষদের সভাপতি জেল কেটে বেরোলো, তাহলে কি কম্পিটিশনে আপনারা দুর্বল দিলেন তাদের? একদম নয়, কম্পিটিশন চলছে, একদমই নয়। কিন্তু আপনি যে অবাক হয়েছেন বিষয়টায়, দেখুন সমাজের যখন ইরোশন হয় না, আমি বলি আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছেন, ভয়টা আরো আগে থেকে পাওয়া উচিত, ভয়টা আজকে পাবেন না, ভয়টা আগে থেকে। যখন টেটের পরীক্ষা বছরের পর বছর হয়, রেজাল্ট বেরোয় না, শিক্ষকদের আমি বলছি দেখুন না, ঠিক রেজাল্ট বেরোয় না আবার টেট হয়, রেজাল্ট বেরোয় না আবার টেট হয়, টেটের পরীক্ষার রেজাল্ট বেরোয় না আবার টেট পরীক্ষা হয়। হ্যাঁ, এখানে তো তাও কেউ বলতে পারছে আমি 600 পেয়েছি, আমি পরিষদে কত পাবো। এটা হচ্ছে যে যেহেতু বলা হলো একজন ভিসি জেলে আছেন বা পরিষদ সভাপতি, এক্স্যাক্টলি আমার তো এটাই কথা। ব্যাপম কেলেঙ্কারিতে কোনো ভিসি জেলে নেই, ব্যাপম কেলেঙ্কারি 1, ব্যাপম কেলেঙ্কারি 2 হয়ে গেল। 150 জনের বেশি সাক্ষী তারা অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপরেও শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কোনো ভিসি, কোনো বিজেপির নেতা তার জেল হয়নি। এবং এখানে আবার মজার কথা, ডার্ক ওয়েবে নাকি কোয়েশ্চেন পাওয়া গেছে। আচ্ছা, এর কাস্টোডিয়ান কে ছিল? এর গ্যারেন্টিটা কে দিয়েছিল? শিক্ষা মন্ত্রক দিয়েছিল। এরকম একইভাবে ভারত সরকার গ্যারেন্টি দিয়েছিল আধারে আমাদের ক্রেডেনশিয়ালে, সেই আধারেরও কোটি কোটি ইনফরমেশন লিক হয়ে গেছে। সবাই মনে রাখুন যে আসলে যখন আমরা এই নিয়ে রাজনৈতিক কুটকচালি করছি, তখন এই অভিনবদের মতো যারা এত পরিশ্রম করে এই পরীক্ষা দিয়েছে, একটা সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে স্বপ্ন দেখে পরিশ্রম করে, তারা জানে না তাদের জন্য কি অপেক্ষা করছে। অভিনব, তোমার কাছে জানার চেষ্টা করবো সব শেষে খুব সংক্ষেপে, তুমি কি চাইছো এই মুহূর্তে? আমার একটাই কথা হচ্ছে যে অবশ্যই সুপ্রিম কোর্টের কাছে এখন, সুপ্রিম কোর্টের অধীনে এখন সবকিছু যা হবে, কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে সবকিছু না দেখে বা কিছু না করে যেন র্যাশ ভাবে, যেহেতু 70-80% পপুলেশন চাইছে যে আবার রিলিট হয়ে যাক, ওরকম কিছু না ভাবে যেন আমাদের সাথে, আমাদের তো সংখ্যা কম, মানে যারা কলেজ, মানে এর মধ্যেও যারা কোনো না কোনো কলেজ পাবে, তো আমাদের কথা যেন একটু ভেবেও কোনো মানে ডিসিশন যেন নেওয়া হোক। কিন্তু যদি এরই মধ্যে দিয়ে কিছু যারা ঠগ, যারা অন্যায়ভাবে যারা নাম্বার সিকিউর করেছে, তারা যদি এর ফাঁক গলে বেরিয়ে যায়? হ্যাঁ, কিন্তু ওটাই কথা, এটা যে এবছর হলো, এর আগের বছর যে হয়নি তার কি গ্যারান্টি আছে? আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবেই সরকারকে, এখান থেকে এড়ানোর কোনো পথ নেই। আপনারা এখানেই শেষ করব। আপনারা শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি যে এবার থেকে বিতর্ক সভায় এই আপনার রায় শুধুমাত্র নেতাদের কথা নয়, এবার থেকে আমার শোতে থাকছেন আপনিও। আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন, উত্তর দেবেন নেতারা। 27 জুন থেকে জি24 ঘন্টায় শুরু হচ্ছে ব্র্যান্ড নিউ প্রাইম টাইম শো জনগণ মন, জনগণের, অর্থাৎ আপনাদের মনের কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।